হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যারা এবারে জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, মাধ্যমিক 2024, তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ চ্যাপ্টার ভিত্তিক একটা সাজেস্টিভ ডিসকাশন, সাজেস্টিভ আলোচনা। আশা করি তোমাদের এই সাজেশনটা অনেকটা নাম্বার ক্যারি করতে সাহায্য করবে, এবং যারা ভাবছো যে ভৌত বিজ্ঞানে কি করে পাস করব বা কিভাবে কি নাম্বার তুলবো, তো তাদের জন্য এটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা মনোযোগ সহকারে দেখো কোন কোন চ্যাপ্টার ভিত্তিক কোন কোন বিষয়গুলো তোমাদের জন্য মাধ্যমিক 2024-এর জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আসা যাক চ্যাপ্টার ভিত্তিক আলোচনায়। তাহলে আসা যাক চ্যাপ্টার ভিত্তিক সাজেশনে। প্রথমে তোমাদের পরিবেশের জন্য ভাবনাতে যেটা করতে হবে, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, মিথেন হাইড্রেটের রাসায়নিক পরিচয় দাও, মার্স গ্যাস কি, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা আলোচনা করো। অনেক সময় সিএফসি যে সংঘটিত বিক্রিয়াগুলো থাকে সেগুলো করতে দেয়, সিএফসি দ্বারা যে ওজোন স্তর ধ্বংস হয় তার সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। ট্রপোপজ কি, মেসোপজ কি, এগুলো তোমরা করে রাখবে। এরপরে আসি গ্যাসের আচরণে। গ্যাসের আচরণে তোমরা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এই সমীকরণ দিয়ে এবং PV সমান nRT এই সমীকরণ সহযোগে যে গাণিতিক সমস্যাগুলো তোমাদের থাকবে সেগুলো তোমাদের করতে হবে। এগুলো দিয়ে খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়শই থাকে এবং তোমাদেরও থাকবে। কোন শর্তে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা তোমাদের করতে হবে। দুটো শর্ত আছে। তারপরে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি প্রতিষ্ঠা করো। গ্যাসের আয়তনের ওপর উষ্ণতা ও চাপের প্রভাব আলোচনা করো। এইগুলো মোটামুটি এখান থেকে করবে তোমরা। এরপরে আসি রাসায়নিক গণনা। রাসায়নিক গণনায় মূলত সমীকরণ সহযোগে তোমাদের গাণিতিক সমস্যা এখানে থাকে, অবশ্যই এখানে থাকবে, এবং সেক্ষেত্রে যে সমীকরণগুলো লিখবে সেটাকে তোমরা আগে ব্যালেন্স করবে। ব্যালেন্স করার পরে যেরকম সমস্যা, গাণিতিক সমস্যা দেবে সেরকম তোমাদের করতে হবে। তাপের ঘটনাসমূহ এখানে কঠিনের ক্ষেত্রে যেমন আমরা তিনটে প্রসারণ গুণাঙ্ক থাকে, আলফা, একটা বিটা, একটা গামা। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্ক থেকে ছোটখাটো তোমাদের গাণিতিক সমস্যা থাকে। যেমন আমি বললাম, ধরো কোনো একটা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, তাহলে তার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান চেয়েছে, তাহলে তোমরা আলফা সমান গামা বাই 3 করবে, সেখানে গামা সমান 3 আলফা করে আলফার মানটা বসিয়ে দিয়ে গামার মান পেয়ে যাবে। এরপরে আসি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এটা করবে। এর মান সকল গ্যাসের ক্ষেত্রে কত, এটা শর্ট কোশ্চেন আকারে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা না আছে, তোমাকে অনেক সময় বলতে পারে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো, এরকম প্রশ্ন। তাপ পরিবাহিতা অথবা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা কে, ওই যে কিউ সমান কে ইন্টু এ ইন্টু θ2 - θ1 ইন্টু T/D, এই সমীকরণে এই যে কে এর সংজ্ঞা চায়। এদের মধ্যে এদের যে সিজিএস আর এসআই একক, যেমন এসআই একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এদের মধ্যে সম্পর্ক কি, 1 ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সমান 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। অথবা ধরো 10টা তাপ পরিবাহিতা 0.26 ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো। অর্থাৎ সংজ্ঞা না দিয়ে, তাপ পরিবাহিতার সংজ্ঞা না দিয়ে এভাবেও দিতে পারে। এবারে তরলের ক্ষেত্রে 3 ধরনের যে প্রসারণ গুণাঙ্ক থাকে, একটা গামা আর, গামা এ, গামা জি। গামা আর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা এ আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের, আর এটা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে যে সম্পর্কটা লিখতে দেয়, গামা আর সমান গামা এ প্লাস গামা জি। এবারে শীতকালে কার্পেটের মেঝের তুলনায় পাথরের মেঝে বেশি ঠান্ডা বোধ হয় কেন, এটাও এই ধরনের প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের থাকে। এরপরে আসা যাক আলো চ্যাপ্টারে। আমরা আলোতে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে প্রমাণ, এবারে আর সমান 2f, অর্থাৎ কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের মান ফোকাস দূরত্বের দ্বিগুণ, এই প্রতিষ্ঠা সম্পর্কটা, অথবা প্রিজমের ক্ষেত্রে প্রতিসরণে যে বিচ্যুতি কোণ ডেল্টা হয়, সেটা আপতন কোণ I1 প্লাস I2 নির্গমন কোণ মাইনাস এ, মানে প্রিজমের প্রতিসারক কোণ, অর্থাৎ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এই সমীকরণ দিয়ে প্রতিষ্ঠা প্রমাণ করতে দেয়।
চোখের যে আমাদের ত্রুটি থাকে, হ্রস্ব দৃষ্টি ত্রুটি আর দীর্ঘ দৃষ্টি ত্রুটি, এই দুটো ত্রুটি কি, এদের প্রতিকার কিভাবে করবে, বা এদের একটা করে কারণ করবে, কি কারণে চোখে হ্রস্ব দৃষ্টি ত্রুটি হয় বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি হয়, এটা ভালো করে করবে তোমরা। আয়তাকার কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল, এটা প্রমাণ করতে দেয়। এটা তোমরা করবে, সেই I1 সমান I2 প্রমাণ করতে হয় এটা। উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা, এই আলোক কেন্দ্রে যখন সংজ্ঞা বা প্রধান অক্ষের সংজ্ঞা চায় তখন তোমরা সংজ্ঞাটা লিখবে, পাশে একটা ছোট্ট করে ছবি করে দেখিয়ে দেবে যে আলোক কেন্দ্র কোনটা, এটা করবে। অথবা অনেক সময় দেয় যে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে কেন, বা অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, এই ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। আলোকের বিচ্ছুরণ কাকে বলে, বা আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। রামধনু। একটি নীল কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে কেমন দেখায় এবং কেন, কালো দেখাবে এবং কেন সেটা বলবে তোমরা। বিপদ সংকেত হিসাবে আমরা লাল বর্ণ ব্যবহার করি কেন, কারণ লালের হচ্ছে গতিবেগ বেশি, ফলে অনেক দূর যেতে পারে, অনেকের চোখে পড়তে পারে, এই জন্য। আর কোন প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত কি, প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত বলতে আপতন কোণ এবং নির্গমন কোণ I1 সমান I2 হতে হবে, এটাই হচ্ছে তার প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত। এরপরে আসা যাক তোমাদের প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ যেটা আছে, সেখানে এই যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম বা মোটর নিয়ম করবে, লেঞ্জের সূত্র করবে, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র এটা করবে। এগুলো ভালো করে এই সূত্রগুলো একটু সংজ্ঞা আকারে মুখস্থ করবে তোমরা। লাইভ, নিউট্রাল আর আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ কি, এটা করবে। জুলের সূত্র লিখতে হবে, জুলের সূত্রটা করে রাখবে, এবং এটার থেকে H সমান I²RT জুলে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা দিয়ে গাণিতিক সমস্যা করতে দেয়। অনেক সময় H/T বের করতে দেয়, অর্থাৎ তাপ উৎপাদনের হার নির্ণয় করো, তার মানে তখন তোমরা H/T সমান I²R লিখে অঙ্কটা করবে। আর বার্লো চক্রে ফ্লেমিং এর বামহস্ত নিয়মের উপরে ভিত্তি করে যে কাজ করে বার্লো চক্র, সেখানে বলল যে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করা হলো বা চৌম্বক ক্ষেত্রের অবস্থান উল্টে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে বার্লো চক্রে কি ঘটনা ঘটবে, এই ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট। দুটো বাল্ব দেওয়া আছে, 220 ভোল্ট 60 ওয়াট আর একটা 220 ভোল্ট 100 ওয়াট। এদের মধ্যে বলছে কোন বাল্বটি অধিক উজ্জ্বল আলো দেবে এবং কেন। এটা মূলত তোমরা ওই যে R সমান V²/P আছে, এই ফর্মুলা দিয়ে দুটো বাল্বের রোধ বের করবে, যে বাল্বের রোধ বেশি হবে সেটাই উজ্জ্বল আলো দেবে। বিওটির অঙ্ক, ওয়াট, বিওটি সমান ওয়াট ইন্টু ঘন্টা/1000, এই ফর্মুলাকে কাজে লাগিয়ে তোমাদের যে ধরনের গাণিতিক সমস্যা থাকে সেটা তোমরা করে রাখবে। ওহমের সূত্রটি লেখো, এটা করবে। এই সূত্র থেকে রোধের যে সংজ্ঞা পাই সেটা তোমরা করবে। R সমান V/I, সেখানে অর্থাৎ বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার এই যে অনুপাত, এই অনুপাতকে বলে রোধ, এই সংজ্ঞাটা করবে। এরপরে আসা যাক এই যে তড়িৎ বিভব, বিভবের SI একক বা ব্যবহারিক একক যে ভোল্ট আর CGS একক ESU বিভব, এদের মধ্যে সম্পর্ক। 1 ভোল্ট সমান 1/300 ESU বিভব, এটা তোমাদের শর্ট কোশ্চেনে অনেক সময় থাকে। তারপরে একটি তারের মধ্যে দিয়ে একটা অঙ্ক, যে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 2 মিনিট ধরে চালনা করলে কত পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, অর্থাৎ কত পরিমাণ তড়িৎ মানে কিউ বের করতে হবে 2 মিনিট। এখানে সময় টাইমটাকে অবশ্যই তোমরা সেকেন্ডে করবে, অর্থাৎ 120 সেকেন্ড, আর আইটা 4 অ্যাম্পিয়ার, তাহলে কিউ সমান IT এই ফর্মুলায় বসিয়ে আই এর মান তোমরা বসিয়ে দেবে 4 আর টি এর মানটা 120 বসিয়ে দিয়ে তাহলে উত্তর করে দেবে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ কিউ আমরা পাবো। একটি অওহমীয় পরিবাহীর নাম লেখো, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে অওহমীয় পরিবাহী। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধাগুলি কি কি, 2-3টে পয়েন্ট আমরা করে রাখবে। 3 পিন প্লাগের আর্থ পিনটিকে মোটা করা হয় কেন, এটা ব্যাখ্যামূলক প্রশ্ন এরকম করে রাখবে। এরপরে আসা যাক পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসে তোমরা এই নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজনের উদাহরণ সহ সংজ্ঞা, অথবা অনেক সময় এদের মধ্যে পার্থক্য লিখতে দেয়, এটা ভালো করে করবে। শূন্যস্থান পূরণ দেয়, ধরো একটা মৌল দেওয়া আছে ইউ, যার পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 238, এখান থেকে একটা আলফা কণা বেরোলো, তাহলে এখানে কি হবে, দুটো বিটা বেরোলো, এটা কি হবে। বা বললো যে শেষ মৌলটা যেটা হচ্ছে তার সঙ্গে প্রথম মৌলের কি সম্পর্ক, এটা আইসোটোপ হবে। এই ধরনের প্রশ্ন আলফা বিটা থেকে থাকে। আর আলফা বিটা গামা, এই যে 3 ধরনের রশ্মি আছে, এদের ভেদন ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতার তুলনা, অর্থাৎ এগুলো তোমাদের মূলত ওই ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজাতে দেয়, এটা করবে। তারপরে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলে, এটা করবে। 1 AMU ভর শক্তিতে রূপান্তরিত হলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এরপরে আমরা আসি
পর্যায় সারণী, এখানে মেন্ডেলিভের আধুনিক পর্যায় সূত্রটি লেখো, এটা করবে। পর্যায় সারণীর দুটি ত্রুটি উল্লেখ করো, এটা করবে। তড়িৎ ঋণাত্মকতা এবং আয়নীভবন বিভবের সংজ্ঞা অর্থাৎ কাকে বলে, এটা ভালো করে করবে। এবং এই যে তড়িৎ ঋণাত্মকতা, আয়নীভবন বিভব, এই ধর্মগুলো অনেক সময় কতগুলো মৌল দেয়া থাকবে তাদের ক্ষেত্রে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে বলে। যেমন এখানে আমি একটা দিয়েছি, ধরো অক্সিজেন, বোরন, ফ্লোরিন, লিথিয়াম, এদের তড়িৎ ঋণাত্মকতার মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা আয়নীভবন বিভবের মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এই টাইপের প্রশ্ন শর্ট কোশ্চেন আকারে ইম্পর্টেন্ট। জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা সাজাও ঊর্ধ্বক্রমানুসারে। যেমন ধরো সোডিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এদের সাজাতে দিল। তারপরে বললো তোমাকে যে হাইড্রোজেন মৌলের 1 নম্বর শ্রেণী আর 17 নম্বর শ্রেণী মৌলের সাথে একটি করে সাদৃশ্য লেখো। অর্থাৎ 1 নম্বর শ্রেণীর কি কি সাদৃশ্য দেখায়, 17 নম্বর শ্রেণীর সাথে কি সাদৃশ্য। বা তোমাকে প্রশ্ন দিল হাইড্রোজেন মৌলের 17 নম্বর শ্রেণীর সঙ্গে একটি সাদৃশ্য ও 17 নম্বর শ্রেণীর মৌলের সাথে একটি বৈসাদৃশ্য লেখো। অর্থাৎ একটা সাদৃশ্য, একটা বৈসাদৃশ্য। এই জায়গাগুলো, অর্থাৎ হাইড্রোজেনকে যে দুষ্ট মৌল আখ্যা দেওয়া হয় কেন, সেখানে এই ধরনের সমস্যার উত্তরগুলো দেওয়া আছে, সেইখান থেকে তোমরা এটা করবে। পর্যায় সারণীতে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে অবস্থিত প্রথম ও শেষ মৌলটির নাম কি? দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে প্রথম মৌল হচ্ছে সোডিয়াম, শেষটা হবে আর্গন। তারপরে পর্যাবৃত্ত নিয়ম মেনে চলে না এমন একটি ধর্মের উল্লেখ করে, যেমন তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা, চৌম্বকত্ব, এগুলো। এবারে আসি আয়নীয় ও সমযোজী বন্ধন। এখানে আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে দুটো পার্থক্য করবে। তারপর ইথানল অপেক্ষা NaCl এর স্ফুটনাঙ্ক অনেক বেশি কেন? তাহলে যেমন ইথানল অপেক্ষা NaCl এর স্ফুটনাঙ্ক অনেক বেশি কেন, কারণ ব্যাখ্যা করো, এটা প্রশ্ন। ইথানল হচ্ছে আমার সমযোজী যৌগ, NaCl আয়নীয় যৌগের মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল থাকে, সেই জন্য এটাকে ভাঙতে অনেক বেশি শক্তি লাগে, অর্থাৎ এর স্ফুটনাঙ্ক বেশি। এটা ভালো করে তোমরা লিখবে। লুইস ডট গঠন এবারেও এসেছিল 2023-এ, তো তাও তোমাদের করবে যেগুলো দিয়েছি, অ্যামোনিয়া, ক্যালসিয়াম অক্সাইড, CO2 কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে অ্যামোনিয়া আর এটা কার্বন ডাইঅক্সাইড সমযোজী বন্ধন দিয়ে, আর ক্যালসিয়াম অক্সাইড আয়নীয়। কোন ধরনের যৌগ সমাবয়বতা ধর্ম দেখায়? সমযোজী যৌগ সমাবয়বতা ধর্ম দেখায়। NaCl এর সংকেত ওজন 58.5 কথাটির অর্থ কি? অর্থাৎ এটা তোমাদের করতে হবে। এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আসি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে লোহার চামচের উপর নিকেলের তড়িৎ লেপন দিতে গেলে তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করা হয়? তাহলে সবসময় মনে রাখবে, যার তড়িৎ লেপন দিতে হবে তাকে অ্যানোডে, অর্থাৎ নিকেলকে আমরা অ্যানোডে, এবং যার উপরে প্রলেপ দেবো লোহাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় নিকেলের, মানে অ্যানোডে যেটা ব্যবহার করা তার কোনো উপযুক্ত লবণ, অর্থাৎ এখানে বলতে হবে তোমাকে যে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ বা নিকেল ক্লোরাইডের জলীয় দ্রবণ। অ্যানোড মাড কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণকালে তড়িৎদ্বারের সংঘটিত বিক্রিয়াগুলি লেখ। অর্থাৎ জাস্ট ক্যাথোড আর অ্যানোডে কি কি বিক্রিয়া হয় সেই দুটো লিখবে। অ্যানোডে ক্ষয় হয় আর ক্যাথোডে কপার ডিপোজিশন হয়। এরপরে অ্যালুমিনা বা বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে দুটো প্রশ্ন আছে, এটা করবে তোমরা। তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে মূলত এই গলিত অ্যালুমিনার সাথে ক্রায়োলাইড এবং ফ্লুওস্পার মেশানো হয়। আর তড়িৎদ্বার বলতে ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোড হচ্ছে গ্যাস কার্বনের স্তর আর অ্যানোড হচ্ছে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। আর তড়িৎদ্বারে সংঘটিত যে বিক্রিয়াগুলো আছে সেগুলো করতে হবে। এরপরে আসি তড়িৎ বিশ্লেষ্য আর তড়িৎ পরিবাহীর মধ্যে দুটো পার্থক্য তোমরা করে রাখবে। এরপরে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এই চ্যাপ্টারে আমরা দেখি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এবারে, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি, যেটা শিল্প প্রস্তুতি আছে সেগুলো ভালো করে। যেমন অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণ লেখো। বা তোমাকে অনেক সময় বলে যে জাস্ট একটা ধাপ দেয়, যেমন ধরো ওই যে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ প্রক্রিয়ায় একটা ধাপে যে নাইট্রিক অক্সাইড হয় সেই বিক্রিয়াটা লিখতে বলে, তার শর্ত সহ সমীকরণ। ঠিক একইভাবে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড যখন আমরা প্রস্তুত করি তখন SO2 থেকে SO3 প্রস্তুতির যে শর্ত সহ সমীকরণ সেটা লিখতে হতে পারে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির শর্ত সহ সমীকরণটি লেখো। অ্যামোনিয়ার বিজারণ ধর্মিতার প্রমাণ দাও, অথবা বলল যে এমন একটা বিক্রিয়া যেটাই বিজারণ ধর্ম হয়, যেমন কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কি ঘটবে, আবার ওটাই বিজারণ ধর্মিতার প্রমাণ দেয়। লাইকার অ্যামোনিয়া কি?
তারপরে অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া প্রস্তুত হয় শর্ত সহ সমীকরণ এখানে লিখবে তোমরা। নাইট্রোলিম কি? নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন চূর্ণের ধূসর মিশ্রণ। কিভাবে প্রস্তুত হয় তার বিক্রিয়া আছে। এই যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন চালনা করলে তো সেই বিক্রিয়াটা তোমরা করবে। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে H2S এর যে বিক্রিয়া সালফিউরিক অ্যাসিডের দ্রবণে সেই বিক্রিয়াটা দিতে হবে। এরপরে আসি আমরা ধাতুবিদ্যা। ধাতুবিদ্যাতে থার্মিড মিশ্রণ কি এর একটা ব্যবহার করতে হবে। লোহায় থার্মিড মিশ্রণ হচ্ছে 3 ভাগ Fe2O3 আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ। এটাকে মূলত রেল লাইনের ফাটল, বিভিন্ন যন্ত্রাংশের ফাটল, লোহার যন্ত্রাংশের ফাটল জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। লোহার মরিচা নিবারণের দুটি সম্ভাব্য উপায় লেখো। কোন আয়নের প্রভাবে মরিচা ত্বরান্বিত হয়? ক্লোরাইড আয়ন। অব্যবহৃত তামার পাত্র দীর্ঘদিন খোলা বায়ুতে থাকলে সবুজ বর্ণের ছোপ দেখা যায় কেন? এর বিক্রিয়া আছে বেসিক কপার কার্বনেট হয় CuCO3.CuOH তারপর তোমাদের সিলেবাসে আছে আয়রন, কপার, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম এদের একটা করে প্রধান আকরিকের নাম এবং তাদের সংকেত লিখবে আর ধাতুগুলোর একটা করে ব্যবহার করে রাখবে তোমরা। স্টেনলেস স্টিল এটা একটা সংকর ধাতু, এর উপাদান সংযুতি অর্থাৎ এটা কি কি উপাদান দিয়ে তৈরি হয়, যেমন স্টেনলেস স্টিলে থাকে আয়রন, নিকেল, ক্রোমিয়াম, কার্বন আর এই স্টেনলেস স্টিলের একটা ব্যবহার লিখবে। জৈব রসায়নে তোমাদের এখানে বলা হচ্ছে মেথিলেটেড স্পিরিট আর ডিনেচার স্পিরিট এর উপাদানগুলির নাম, এর একটি ব্যবহার লিখতে হতে পারে। আর এর প্রধান উপাদান কি? মেথিলেটেড স্পিরিটের প্রধান উপাদান হচ্ছে ইথানল। আর এরপরে আসি তোমাদের জন্য আইইউপিএসসি নামকরণ খুব ইম্পর্টেন্ট। যেমন একটা আমি এখানে দেখিয়েছি, এরকম একটা দেওয়া থাকবে, তোমরা এরকম নাম্বারিং করবে 1 2 3 করে, তারপরে এখান থেকে 2 প্রোপানল, এটা প্রোপ 3টে কার্বন সম্পৃক্ত হলে N আর OH আছে বলে অল, প্রোপ N অল মানে প্রোপানল, 2 প্রোপানল। এরপরে কি ঘটে সমীকরণ সহ লেখো। যেমন তোমাকে বললো যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন গ্যাস চালনা করা হলো। আবার এই বিক্রিয়াটা ইথিলিনের অসম্পৃক্ততার প্রমাণ দেয়, অর্থাৎ ইথিলিন যে অসম্পৃক্ত গ্যাস প্রমাণ করো তখন এই বিক্রিয়া দিয়েই করবে। বা অনেক সময় বিক্রিয়া দিয়ে তার শূন্যস্থান পূরণ করতে দেয়, যেমন অ্যাসিটিলিন দেওয়া আছে H2 নিকেল চূর্ণ 170 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটা বিজারণ হবে, এটা ইথেন হবে, অ্যান্সার আছে ইথেন। অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ইথানল দেওয়া হচ্ছে, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে তাপ প্রয়োগ করা হচ্ছে, কি হবে? এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট এস্টার হয় এবং জল উৎপন্ন হয়। ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড বা অক্সিজেন অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে কি হবে? অসংখ্য ইথিলিন অণু, যে এন ইথিলিন, অসংখ্য ইথিলিন অণু যুক্ত হয়ে তৈরি করে পলিথিন, যেখানে এন এর সংখ্যাটা 1000-এরও বেশি। এরপরে আসি আমরা পিভিসি এর মনোমারের নাম করবে, এর একটা ব্যবহার করবে। পিভিসির মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। পিভিসি আমরা বিভিন্ন বাড়িতে যে রেন পাইপগুলো ব্যবহার করা হয় সেগুলো, বিভিন্ন আরো অন্যান্য যে গামবোর্ড এগুলো সমস্ত তৈরি করা হয়। অ্যাসিটিক অ্যাসিড ও মিথানলে উপস্থিত একটি কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখো। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে আছে বন্ড দিয়ে COOH কার্বক্সিলিক অ্যাসিড, আর মিথানল মানে অ্যালকোহল যেহেতু তাহলে বন্ড OH, কার্যকরী মূলকের নাম হাইড্রক্সিল আর সংকেত হচ্ছে বন্ড OH। এটা জৈব অবিশ্লেষ্য পলিমার, যেমন সাপোজ পলিথিন হচ্ছে একটা জৈব অবিশ্লেষ্য পলিমার, তাহলে সেই পলিমারের ব্যবহারে তার একটা ক্ষতিকর প্রভাব ও তার প্রতিকার, অর্থাৎ পরিবেশে তার কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে এবং তার একটা প্রতিকার সংক্ষেপে লেখো। এইগুলোই হচ্ছে তোমাদের 2024-এর জন্য ইম্পর্টেন্ট। আশা করি এগুলো তোমরা করলে এখান থেকে অনেক প্রশ্ন পেতে পারো। তো থ্যাংক ইউ টু অল, পরীক্ষা ভালো করে দাও, শুভকামনা রইল।